আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি উত্তোলন হিসাব সংক্রান্ত লেনদেনের জাবেদা। প্রথমে আসো আমরা বলছিলাম যে আমরা প্রতিটা টপিক কিভাবে শিখবো, বলছি যে আমরা প্রতিটা টপিকে বুঝবো, তারপরে সেই অনুপাতে কি ম্যাথগুলা বা জাবেদাগুলো আমরা করব। তো প্রথমে আসো এই টপিকে একটা মূল কথা বলছি কি আমরা এখানে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব কাকে বলে সেটা বুঝি, সেটাকে বুঝতে হবে আমাদের। উত্তোলন জিনিসটা কি সেটা বুঝতে হবে। দেখো, যে সকল কারণে ব্যবসায় মালিকের দাবি বা অধিকার হ্রাস পাবে তা উত্তোলন হিসাবে তো এখানে আমরা যদি খেয়াল করি যে কি লিখলাম আমরা, যে সকল কারণে ব্যবসায়ে মালিকের দাবি বা অধিকার হ্রাস পাবে তা উত্তোলন হিসাবে লেখা হয়। এর মানেটা কি একটু খেয়াল করো। আমরা যদি চিন্তা করি এখানে মালিকের দাবি হ্রাস পেলে, দেখো আমরা মালিকের দাবি বৃদ্ধি পেলে কি বলছিলাম, যদি বলি মালিকের দাবি বৃদ্ধি, আমরা বলছিলাম এর আগে ক্লাসে পড়াইছি যে মালিকের দাবি যে সকল কারণে বৃদ্ধি পাবে সেই সবকটা কারণের জন্য আমরা তখন কি নামে লিখি, তাকে মূলধন হিসাবে চিহ্নিত করি। কিন্তু মালিকের অধিকার হ্রাস পাইলে মূলধন হিসাবকে ডেবিট হিসাবে না লিখে এর বিপরীতে, দেখেন একটু খেয়াল করিও, মূলধন হিসাবের হ্রাস না দেখাইয়া, মূলধন হিসাব হ্রাস যদি না দেয় মানে সরাসরি মূলধনকে ডেবিট না করে, হ্রাস পাইলে মূলধন হ্রাস পাইলে কি হবে, ডেবিট হবে। সেই মূলধনকে ডেবিট না লিখে মূলধনের পরিবর্তে, মানে পরিবর্তে বলতে প্রতি হিসাব বাবদ, প্রতি হিসাব অথবা কন্ট্রা হিসাব এর ব্যবহার করি আমরা। আর এই প্রতি হিসাব বা কন্ট্রা হিসাবকে আমরা কি হিসাবে বলি, মূলধনের প্রতি হিসাব বা কন্ট্রা হিসাবকে উত্তোলন হিসাব। এর মানে কি বুঝতেছি যে আমাদের মালিকের দাবি যে কোনো কারণে যদি হ্রাস পায় তাহলে মূলধন হিসাবের পরিবর্তন কি নামে পরিচয় দেবো, তাকে উত্তোলন। তাহলে মূলধন হিসাবে এখানে ডেবিট করব না। কথা এত বুঝতে পারছেন? আচ্ছা, খেয়াল করো। তাহলে এবার যে সকল কারণে কি বলছে এখানে, দেখো খেয়াল করে, যে সকল কারণে ব্যবসায়ে মালিকের দাবি হ্রাস পায়। এখন যে সকল কারণগুলা কি, দেখো খেয়াল করে, যদি আমি চিন্তা করি মালিক কতগুলা কারণে ব্যবসায় মালিকের দাবি হ্রাস পেতে পারে। যদি প্রথমে চিন্তা করি, মালিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে, তো নগদ উত্তোলনের মাধ্যমে মালিকের দাবি হ্রাস পাইতে পারে। পণ্য উত্তোলন করতে পারে, পণ্য উত্তোলনের ফলে হ্রাস পাইতে পারে। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে উত্তোলন করতে পারে, ব্যাংক হিসাব থেকে উত্তোলন। এগুলো যা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছে ডাইরেক্ট, হ্যাঁ। আর বাকি কি থাকতে পারে, যেমন মালিকের ব্যক্তিগত খরচ, আর কি ব্যক্তিগত খরচ কি ব্যবসা হতে প্রদান করলে, ব্যবসায় হতে প্রদান। আর এটা কি মালিকের ব্যক্তিগত দায় ব্যবসায় হতে পরিশোধ। তো দেখো নর্মালি এই কারণগুলোর মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠানের মালিকের দাবি হ্রাস পায়। এখন এই যে হ্রাস পায় যেগুলা, সেগুলো আমরা এই প্রত্যেকটা হিসাবে আমরা কার দৃষ্টিকোণে করব, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ করব। কার দৃষ্টিকোণে করব, প্রতিষ্ঠানে এই লেনদেনগুলোর ফলে প্রতিষ্ঠানে কি ইফেক্ট করবে সেই অনুপাতে আমরা হিসাবগুলা লিপিবদ্ধ করব। এতটুকু কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার চিন্তা করো, এখন প্রতিষ্ঠান থেকে যদি মালিক নগদ উত্তোলন করে তাহলে কি নগদ টাকা হ্রাস পাবে না? তাহলে কি লিখবো, নগদান হিসাব লিখবো। এখন নগদান হিসাব কি প্রতিষ্ঠানের সম্পদটা কি পেতেছে, হ্রাস পেতেছে না? তো নগদান হিসাব হলো আমাদের কি চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। এই চলতি সম্পদটা কি পাইছে, হ্রাস পেয়েছে। হ্রাস পেলে কি হবে বলো, ক্রেডিট হবে। আর এর ফলে তো মালিকের দাবি হ্রাস পাইছেই, মালিকের দাবি হ্রাস পেলে কি উত্তোলন হিসাব ডেবিট হইতেছে। আচ্ছা, ওইগুলি পরে লিখতেছে। এবার দেখো, পণ্য উত্তোলন করলে প্রতিষ্ঠানে কি পণ্যদ্রব্য হ্রাস পায় নাকি পায় না? হ্রাস পায়। তো পণ্যদ্রব্য হ্রাস পায় তাহলে পণ্যদ্রব্যের জন্য আমরা কি নাম লিখি, ক্রয় হিসাব। তো ক্রয় হিসাব আমাদের কি খরচ নাম, তো প্রত্যক্ষ খরচ নাকি
তাহলে এই প্রত্যক্ষ খরচটা কি হইতেছে আমাদের হ্রাস পাইতেছে প্রতিষ্ঠানে, তো হ্রাস পাইলে কি হবে, খরচ পাইলে ক্রেডিট হবে। এবার দেখো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে উত্তোলন করছে, কে উত্তোলন করছে, মালিক। তো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে যদি মালিক উত্তোলন করে তাহলে প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব আমাদের চলতি সম্পদ, এটাও হ্রাস পাইতেছে, তাহলে ব্যাংক হিসাব তখন কি হয়, ক্রেডিট হয়। তখন কি লিখবো, ব্যাংক হিসাব চলতি সম্পদ, এটা কি পাইছে আমাদের, হ্রাস পাইছে, জন্য কি হবে, ক্রেডিট হবে। আচ্ছা এইবার খেয়াল করো, মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে প্রদান। এখন একটু খেয়াল করো, ব্যবসা হতে প্রদান করলে নগদ টাকায় প্রদান করব, এতে কোনো সমস্যা নেই। যদি প্রশ্ন বলা থাকে ব্যবসা হতে যদি চেকের মাধ্যমে করি তাহলে ব্যাংক লিখবো, আর যদি চেক উল্লেখ না থাকে তাহলে বুঝবো এই টাকাটা কিভাবে পরিশোধ করছি, নগদে পরিশোধ করছি। তাহলে নগদে পরিশোধ করলে এখানে আমাদের কি হইতেছে, নগদ টাকা হ্রাস পাইতেছে। তো নগদান হিসাবে আমাদের কি চলতি সম্পদের হ্রাস পাইলে কি হবে, চলতি সম্পদ হ্রাস পাইলে আমাদের ক্রেডিট হবে। আচ্ছা ঠিক আছে, আবার যদি এবার খেয়াল করি মালিকের ব্যক্তিগত দায় যদি ব্যবসা হতে পরিশোধ করে, একই কথা, মালিকের ব্যক্তিগত দায় পরিশোধ করলে দায় হবে মালিকের, প্রতিষ্ঠান তো দায় না। প্রতিষ্ঠানে কি হইতেছে, অ্যাকচুয়ালি নগদ টাকার পরিবর্তন হইতেছে, ঠিক না। তো নগদ টাকা যদি পরিবর্তন হয় তাহলে নগদান হিসাব কি লিখবো আমরা, তাহলে চলতি হ্রাস পেলে কি হবে। আচ্ছা এইবার যদি আমি চিন্তা করি এই প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে মালিকের দাবি হ্রাস পাইছেন, তাহলে মালিকের দাবি হ্রাস পাইলে আমরা কি লিখি, উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব কন্ট্রা মালিকের হতো, কন্ট্রা মালিক হতো মানে কি, মালিকের হতো হ্রাস, তাই মালিক হতো হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়। এখন এখানে একটা মজার একটা বিষয় আছে, সেটা বুঝে নাও। আমাদের টিচার আমরা যখন পড়াই অথবা বইয়ের ভিতরে অনেক সময় লেখা থাকে, অনেক অনেক সময় ট্রিক্স বলে, অনেক নামে অনেক আলোচনা আছে, ট্রিক্স ফর্মুলা এটা সেটা। এখানে মনে রাখবা উত্তোলনের হিসাব অলওয়েজ ডেবিট হয়, কথাটা শতভাগ সত্য না। উত্তোলন হিসাব ক্রেডিট হইতে পারে, আমরা একটু দেখাইতেছি উত্তোলন হিসাব ক্রেডিট হইতে পারে। তো এখন মেজরলি আমাদের উত্তোলন হিসাব হলে কি হবে, ডেবিট হবে, কথা সত্য, কিন্তু এর মানে এই না যে আজই মাসে ডেবিটই হবে। এর পিছনে লজিক আছে, ডেবিট হয় কেন, কারণ সিম্পল কথা, মালিকের যদি চিন্তা করি মালিকের দাবি বলে মালিকের নাম কি লিখি, ক্রেডিট লিখি, মালিকের মূলধন কোনো সময় আমরা ডেবিট লিখি না, কেন লিখি না, কারণ মালিকের ডেবিট নামটার জন্য আমরা হিসাব তৈরি করছি, কি তৈরি করছি, উত্তোলন হিসাব, কিন্তু এই জন্য উত্তোলন হিসাব অলওয়েজ ডেবিট হয়। কিন্তু কিছু সময় বুঝতে হবে যে উত্তোলনটাও হ্রাস পেতে পারে, তো তখন কি উত্তোলনকে হ্রাস যদি পায়, উত্তোলনের তো মূলধন মালিকের বাড়েনি, বাড়ছে, উত্তোলন কিন্তু টাকা দিয়ে মালিক কোনো কিছু প্রতিষ্ঠানকে প্রদান করে, তাহলে ওই মালিকের যত দাবি কম ছিল অত দাবি তো প্রতিষ্ঠানে ব্যাক করে দিয়েছি আমি, তো ব্যাক করে দিতে মূলধন বাড়েনি, ওই টাকা দিয়ে যেহেতু দিচ্ছি তাহলে আমি কি করি, ওই উত্তোলনের পরিমাণটা তখন কমায় দেখাবো। ঠিক আছে, আমরা একটু জাবেদে দেখাবো। আগে বলো এই যে কনসেপ্টটা আলোচনা করলাম উত্তোলন হিসাব কার কার হইতে পারে, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা একটা করে এন্ট্রি লিখবো, তার জাবেদাগুলো বুঝবো। তো আসো লিখি আমরা, আচ্ছা তাহলে আমরা প্রথম লেনদেনটা দেখি। প্রথম লেনদেনটা যদি এভাবে লিখি, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে 10,000 টাকা উত্তোলন করেছে। এখন একটু খেয়াল করি আমরা এখানে আমাদের কি কি তারিখ পাইতেছি, আমরা উত্তোলনটা কে করছে, মালিক করছে, কার প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, কোথা থেকে উত্তোলন করছে, তাহলে ব্যবসা হতে করলে ব্যবসায় কি মালিকের দাবিটা কমে গেছে, তো ব্যবসায় মালিকের দাবি কমলে এতক্ষণ যে বুঝালাম আমরা উত্তোলন হিসাব হবে সেটা বুঝতে পারছি। তাহলে এখন জাবেদা যখন করব তখন এখানে কি জাবেদা হবে, মালিকের দাবি হ্রাস পাইছে, তাহলে মালিকের দাবি হ্রাস পেলে কি হবে, উত্তোলন হিসাব এটার মধ্যে কি কন্ট্রা মালিকানা সত্ত্ব, আর কন্ট্রা মালিক হতো মানে কি, মালিকানা হতো হ্রাস, তাহলে হ্রাস পেলে কি হবে, ডেবিট হবে, কত টাকা, 10,000 টাকা। আর এখানে দেখো উত্তোলনটা যে করছে সে কি উত্তোলন করছে, স্পেসিফিক ডাইরেক্টলি নগদের কথা বলে, কিন্তু নগদে সে উত্তোলন করছে, অন্য কিছু উত্তোলন করলে অবশ্যই বলা থাকতো। তাহলে এখানে কি হবে আমাদের নগদান হিসাব, তো নগদান হিসাব হলো আমাদের কি চলতি সম্পদ, তো চলতি সম্পদ কি পাইছে আমাদের
হ্রাস পাই, তো চলতি সম্পদ হ্রাস পাইলে আমাদের কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা বলে দিই প্রথমেই, তোমরা যারা একেবারে নতুন অ্যাকাউন্টিং শিখতেছো তারা অবশ্যই ভাবতে হবে যে আমি পরীক্ষাটা কি জাবেদা এভাবে করবো, না এভাবে জাবেদা করার দরকার নেই। আমরা জাবেদা কিভাবে করবা ঘরেকে প্রথম মানে ভিডিওগুলোতে বুঝাই দিছি। এখন যদি চিন্তা করি যে এখানে কি এই জায়গাগুলো লিখবো পরীক্ষা হলে, উত্তর হলো না। হিসাব শ্রেণী তোমার জাবেদা লেখা দেখানোর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ আমাদের দরকার নেই, সারা এইসব ডেবিট ক্রেডিট কেন হয়েছে সেগুলো জানতে চায় না। কিন্তু ডেবিট ক্রেডিট কেন হয়েছে সেটা লজিকগুলো আমাদের তোমাকে বোঝানোর দায়িত্ব, এই জন্য তোমাকে লিখে লিখে বুঝে যাচ্ছি। পরীক্ষা হলে জাবেদা করার সময় এভাবে করে হিসাব শ্রেণী উল্লেখ করে দেখানোর প্রয়োজন নাই। এখন লিখতেছি কেন? কারণ তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, জাবেদা বোঝানোর মেইন বিষয়, ঠিক না? তাহলে এই কারণে আমরা এই ব্যাখ্যাগুলো লিখতেছি, ভিতরে জাবেদাগুলো কি লিখতেছি, কি কারণে ডেবিট করেছি সেটা লজিকগুলো দেখাইতেছি। হ্যাঁ, পরীক্ষায় লেখা দরকার নাই। আর পরীক্ষা হলে ছকাইয়া করবা, ঠিক আছে? জাবেদার ছক আছে, আমরা আগের ক্লাস আলোচনা করছি, সেই ছকাইকা সুন্দর করে এভাবে করবো। তাহলে এবার দেখো, এটা গেলো প্রথম এন্ট্রি। এখন আমি যদি এভাবে লিখি, মালিক ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে 15,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এখন যদি এখানে আমরা চিন্তা করি, এখানে অ্যাকচুয়ালি বিষয়গুলো কি কি দাঁড়াইতেছে? মালিক উত্তোলন করছে কোথা থেকে? ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে। তাহলে ব্যবসায়ের ব্যাংক থেকে উত্তোলন করে, তাহলে ব্যবসায়ের ব্যাংকের টাকা হ্রাস পাইছে। আচ্ছা, ব্যাংক হিসাব কি আমাদের সম্পদ, চলতি সম্পদ। তাহলে এই চলতি সম্পদের পরিমাণটা যদি উত্তোলন করে তাহলে কমে যায়, চলতি সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। আর কে উত্তোলন করছিল? মালিক তার ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে, তাহলে এটা থেকে কি হবে? মালিক অধিকার হ্রাস পাইতেছে। তাই মালিক অধিকার হ্রাস পেলে কি লিখি? আমরা উত্তোলন হিসাব লিখি। আচ্ছা, উত্তোলন হিসাব যদি লিখি তাহলে জাবেদা যদি আসে, জাবেদা কি লিখবো আমরা? মালিক অধিকার হ্রাস পাইছে এখানে, তাহলে কি লিখবো? উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব কি করবো আমরা? কন্ট্রা মালিকানা সত্ত্ব, এটা কি পাইছে আমাদের? হ্রাস পাইছে। মানে কন্ট্রা পাইছে মানে কি? মালিকানা তো হ্রাস। তাহলে কি হবে? ডেবিট হবে। কত টাকা? 15,000 টাকা। আর ব্যাংক থেকে উত্তোলন করার ফলে ব্যাংকের টাকা হ্রাস পাইছে, কি হবে? ব্যাংক হিসাব চলতি সম্পদ কি পাইছে? হ্রাস পাইছে, এজন্য কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? 15,000 টাকা ক্রেডিট হবে। কথা কি বুঝতে পারছি না বুঝি নাই? আচ্ছা, এরপরে আসো আমরা তৃতীয় জাবেদায় আসি। পণ্য উত্তোলন 5,000 টাকা। আচ্ছা, এই লাইনটা যা বুঝায় একটু খেয়াল করো। পণ্য উত্তোলন 5,000 টাকা, এখানে উল্লেখ স্পেসিফিক উল্লেখ করছি আমরা কোথাও মালিক উত্তোলন করছেন না। কিন্তু এটা জিনিস মনে রাখবো, প্রতিষ্ঠানে যদি কোনো কিছু উত্তোলন করতে চায়, কেউ যদি উত্তোলন করতে চায়, সেটা একমাত্র কেউ উত্তোলন করতে পারবে? মালিক। তাহলে পণ্য উত্তোলন করছে কিন্তু উল্লেখ নাই কেউ মানে উত্তোলন করছে, তাহলে কে উত্তোলন করছে? মালিক। তাহলে মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে পণ্য দ্রব্যের পরিমাণ কি হয়েছে? হ্রাস পাইছে। আর এখানে কি মালিক অধিকার হ্রাস পাইছে। তাহলে জাবেদা কি হবে? দেখো তো, পণ্য যদি উত্তোলন করে তাহলে পণ্য দ্রব্য পরিমাণ হ্রাস পাইছে, তাহলে ক্রয় হিসাব হ্রাস পাইছে। তো ক্রয় কি আমাদের খরচ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। একটু আগে আমরা লজিক বলতেছিলাম। তো এখন উত্তোলন করছে, উত্তোলনের ফলে কি হয়েছে? মালিকের দাবি হ্রাস পাইছে, এই জন্য কি হবে? উত্তোলন হিসাব ডেবিট হবে। আর কি হবে বলো? আর ক্রয় হিসাব হবে ক্রেডিট, ঠিক না? এটা আমাদের প্রত্যক্ষ খরচ হ্রাস পাইছে, তুমি কি হবে? দেখো তো এই কথাগুলো বুঝতে পারছি কিনা? আচ্ছা, এগুলো যদি বুঝি তাহলে আমরা সামনে আগাই। দেখো, আমরা 4 নম্বর এন্ট্রি লিখি এরকম যে মালিকের ছেলের স্কুলের
স্কুলের বেতন ব্যবসায় হতে পরিশোধ পরিশোধ করা হলো ৬,০০০ টাকা। এখন দেখো এখানে যদি চিন্তা করি তাহলে এখানে কি হয়েছে আমাদের মালিকের ছেলের স্কুলের বেতন, তাহলে মালিকের এই যে মালিকের এটা কি ব্যক্তিগত খরচ না স্কুলের বেতন ছেলের, তাহলে মালিকের ব্যক্তিগত খরচ কে পরিশোধ করছে? ব্যবসা। তাহলে ব্যবসা পরিশোধ করলে কি হচ্ছে? ব্যবসা টাকা হ্রাস পাইছে, তাহলে নগদ হিসাব কি হবে? ক্রেডিট হবে। আর যেহেতু এটা মালিকের দাবি ব্যবসায় হ্রাস পাইতেছে যে কি হবে? উত্তর হিসাব ডেবিট হবে। তাহলে জাবেদা কি দাঁড়াইতেছে আমাদের এই মালিকের ছেলের স্কুলের বেতন পরিশোধ করার ফলে প্রতিষ্ঠানের মালিকের দাবি হ্রাস পাইতেছে, এই জন্য কি লিখবো আমরা? উত্তর হিসাব, এই জন্য কি হবে? ডেবিট হবে। আর প্রতিষ্ঠান যেহেতু নগদ টাকা হ্রাস পাইতেছে, নগদ টাকা কি আমাদের চলতি সম্পদ, এই চলতি সম্পদ হ্রাস পাওয়ার ফলে কি হবে? ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? ৬,০০০ টাকা। দেখো তো এতটুকু কথা ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, এইবার আসো পাঁচ নম্বর লেনদেন যদি আমরা লিখি এরকম যে মালিকের ব্যাংক ঋণের অর্থ ব্যবসায় হতে প্রদান করা হলো 10,০০০ টাকা। এবার একটু খেয়াল করো এখানে কি হয়েছে, মালিকের কি ছিল? ব্যাংক ঋণটা কাজ ছিল মালিকের, তাহলে মালিকের ব্যাংক ঋণ কি মালিকের ব্যক্তিগত দায়, তাহলে মালিকের এই ব্যক্তিগত দায় কে পরিশোধ করছে? ব্যবসা পরিশোধ করছে। তাহলে ব্যবসার নগদটা কি হয়েছে আমাদের? হ্রাস পাইছে। আর এখানে মালিকের দাবি প্রতিষ্ঠানে কি পাইছে? হ্রাস পাইছে। তাহলে মালিকের দাবি হ্রাস পাইলে আমরা কি হবে? আমাদের উত্তর হিসাব ডেবিট হবে। তাহলে উত্তর হিসাব ডেবিট লিখবে এখানে। উত্তর হিসাব কি আমাদের কন্ট্রা মালিকানাত্ব, এই জন্য কি হবে? কন্ট্রা মালিকানাত্ব মানে কি? মালিকানাত্ব হ্রাস, তার মালিকানা হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। আর প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পেতেছে, এই জন্য নগদান হিসাব আমরা কি করব? ক্রেডিট করব। কত টাকা? 10,০০০ টাকা। এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকটায় যাই, পরবর্তী লেনদেন। আচ্ছা এখানে আমরা ৬ নম্বর লেনদেন যদি লিখি এরকম যে জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করা হলো ৮,০০০ টাকা। আচ্ছা একটু খেয়াল করো এখানে কনসেপ্ট একটু বুঝি আমরা, এগুলো আমরা বুঝি আর না বুঝি মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থই করি, চেষ্টা তো বলে ভুল হবে, মুখস্থই করি। একটু খেয়াল করো এখানে যদি নর্মালি চিন্তা করি বীমা প্রিমিয়াম এইটা হলো যে প্রতিষ্ঠানের জন্য কি খরচ নর্মালি চিন্তা করলে, কিন্তু কি ধরনের বীমা দিছো তুমি? জীবন বীমা। আচ্ছা চিন্তা করো প্রতিষ্ঠানে কি কোনো জীবন আছে? তাহলে তার তো জীবন বীমা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্ন। তার মানে কি এই জীবন যেহেতু আছে, এটা কার আছে? জীবনটা কার আছে? এই জীবনটা কার আছে? মালিকের। তাহলে মালিকের জীবন বীমা প্রিমিয়ামের টাকা কে পরিশোধ করছে? ব্যবসা পরিশোধ করছে। আচ্ছা ব্যবসা যদি পরিশোধ করে তাহলে এর ফলে কি মালিকের দাবি হ্রাস পায় না পায় না? পায়। তাহলে এই জন্য জীবন বীমা প্রিমিয়াম থাকলে উত্তর হিসাব কেন হয়? আগে কথাটা বুঝতে পারছি যে কেন হইলো উত্তর হিসাব ডেবিট হলো? কারণ জীবন বীমা কার? মালিকের। তাহলে মালিকের ব্যক্তিগত খরচ কে পরিশোধ করছে? প্রতিষ্ঠান পরিশোধ করছে। তো প্রতিষ্ঠান পরিশোধ করলে প্রতিষ্ঠানের টাকা হ্রাস পাইছে, আর এতে করে কি মালিকের দাবিটা প্রতিষ্ঠানে কি হয়েছে? কমে গেছে। এই জন্য জীবন বীমা প্রিমিয়ামের অর্থ পরিশোধ করলে উত্তর হিসাব লিখতে হয়, নাকি মুখস্থ করতে হয়? কথা বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখবো? তাহলে জাবেদায় উত্তর হিসাব কি করব? উত্তর হিসাব ডেবিট। কেন হলো বুঝতে পারছি? লজিক ক্লিয়ার? তাহলে উত্তর আমাদের কি কন্ট্রা মালিকের হতো, এই জন্য কি হবে? ডেবিট হবে। আর নগদ টাকা হ্রাস পেতেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। কত টাকা? ৮,০০০ টাকা। দেখো তো এতটুকু কথা ক্লিয়ার কিনা? আমরা সম্পূর্ণ বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বোর্ডটা ক্লিয়ার করে আমরা আরেকটা টপিক আলোচনা করি।
এখন একটা টপিক আলোচনা করব, তার আগে একটু তার ব্যাকগ্রাউন্ড আলোচনাটা বোঝানো খুব দরকারি। হ্যাঁ, আমরা এখন আলোচনা করব আয়কর নিয়ে। কি নিয়ে আলোচনা করব? আয়কর। এই আয়কর মানে কি? আয়ের উপর যে কর সরকারকে প্রদান করা হয়, সরকারকে প্রদান করা হয় তাকে আয়কর বলে। এখন এই আয়করের কনসেপ্টটা তোমাকে জ্বালাতন করতে পারে, একটু খেয়াল করো কেন করতে পারে। আমরা তো 9-10-এ পড়ি বা ইন্টার ফার্স্ট ইয়ারে যদি আমরা জাবেদা করি, মানে যদি আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে জার্নাল করি, জাবেদা করি, সেখানে যদি আমাদের আয়করের কথা উল্লেখ থাকে তখন আমরা একটা কনসেপ্ট করি। আবার যদি সেকেন্ড পেপারে চলে যায় তখন আমরা আয়করের কনসেপ্টটা ভিন্ন হয়ে যায়। কেন ভিন্ন হয়, কেন কি কারণে হয় সেটা লজিকটা বুঝে আগে বুঝি, তারপরে আমরা কি করবো? এই আয়করের জাবেদারা করব। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আসো আমরা বলছিলাম কার্যক্রমের ভিত্তিতে ব্যবসাকে কয় ভাগে ভাগ করতে পারি। আমরা আগে পড়াইছি কার্যক্রমের ভিত্তিতে আচ্ছা, কার্যক্রমের ভিত্তিতে, আচ্ছা এত কিছু দরকার নেই, তুমি নর্মাল চিন্তা করো। পুরো বিশ্বে যে প্রতিষ্ঠানগুলো আছে মালিকানা ভিত্তিতে যদি চিন্তা করি তো কত ভাগে ভাগ করতে পারি আমরা? ভাগ তো অনেকভাবেই করতে পারি। মেজরলি আমরা 3টা ভাগকে আসলে এখানে অর্গানিক আকারে চিন্তা করি আমরা। হ্যাঁ, একটা হলো এক মালিকানা প্রতিষ্ঠান, একটা হলো অংশীদারি ব্যবসা, আর একটা হলো কি যৌথ মূলধনী কোম্পানি। আচ্ছা, সমবায় সমিতি আছে, রাষ্ট্রীয় ব্যবসা আছে, এইগুলি নিয়ে এখানে আলোচনার দরকার নেই, ঠিক আছে? ওইগুলি আমাদের সমবায়ের অঙ্ক আমরা করি না, রাষ্ট্রীয় ব্যবসার প্রতিষ্ঠানের অঙ্ক আমরা করি না। যেহেতু আমরা 3 ধরনের প্রতিষ্ঠানে ম্যাথ করি, 3 ধরনের প্রতিষ্ঠানের আয়করটা বোঝা দরকারি। প্রথম কথা বুঝো যে এই এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা থেকে সরকার সরাসরি কোনো আয়কর নেয় না। কি বললাম? এক মালিকানা প্রতিষ্ঠান এবং অংশীদারি প্রতিষ্ঠান থেকে সরকার কি সরাসরি আয়কর নেয় না। তাহলে আয়কর কার কাছ থেকে নেয়? এই যে আয়কর আমরা দেখি অঙ্কের ভিতরে, কার কাছ থেকে নেয় সেটা বুঝতে হবে। দেখো, এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবার, এদের যে মালিক থাকে, কে থাকে? মালিক। এই মালিকদের যে ইনকাম হয়, মালিকদের যে আয়, মালিকদের আর মালিকের যে আয়, এই মালিকের এই আয়ের উপর কি দেওয়া লাগে? আয়কর দেওয়া লাগে। আর এখানে যে মালিক আছে, মালিকদের এই আয়ের উপর কি দেওয়া লাগে? আয়কর দেওয়া লাগে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানি নিজের কি করা লাগে? নিজের আয়ের উপর কর দেওয়া লাগে। তার মানে কি 3 জায়গায় যে কনসেপ্ট বললাম, তাহলে এক মালিকানা আর অংশীদারি কারবারের ক্ষেত্রে আয়কর কার খরচ? মালিকের। আর এখানে এই আয়করটা কার খরচ? প্রতিষ্ঠানের। কার খরচ? প্রতিষ্ঠানের। একটু খেয়াল করো, এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খরচ, সবকটাই খরচ। যে দিবে তার জন্য খরচ, আর সরকারের জন্য কি? আয়। কিন্তু আমরা যখন আয়করের জাবেদা করব, তখন দেখতে হবে যে আমাদের কোন পেপারে আসছে। অথবা আরেক দিন মনে রাখবা, এটা ক্রিটিক্যাল তো কয় না সাল্লা আসলে। আমরা আয়কর থাকলে উত্তর হিসাব দেই, ওটা নগদ ক্রিয়েট করে দিতে মুখস্থ বিদ্যা। কিন্তু এটার পিছনে লজিকগুলো যখন বুঝি না তখন আমাদের পরবর্তীতে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, আমরা 9-10-এ বা ইন্টারমিডিয়েটে ফার্স্ট পেপারে কি শিখি? আয়কর থাকলেই চোখ বন্ধ করে উত্তর হিসাব লিখে দিই। উত্তরণ কেন লিখি সেটা বুঝি না, বোঝার প্রয়োজনও মনে করি না, হয়তো জিজ্ঞাসা করি না, স্যাররাও বলে না, এত চিন্তা করে লাভটা কি, ঠিক না? আবার যখন যৌথ মূলধনী কোম্পানি এসে মুখস্থ করা, আয়কর রেয়া মিলে থাকলে সংহিতা আয় যাবো, সমন্বয় থাকলে বিশদ বিবরণী আর আত্মীয়তা বিবরণী যাবো। বিষয়গুলো এবার মুখস্থ করে লাভ নাই, কনসেপ্ট বুঝতে হবে, ঠিক না? তাহলে এবার আসো, আমাদের প্রত্যেকটা আয়করই খরচ। এই প্রতিটা প্রতিষ্ঠানের এই যে দেখতেছি যে এখানে কোনো আয়করই কি খরচের ব্যতীত অন্য কিছু না। কিন্তু বুঝতে হবে কার খরচ। এক মালিকানার অংশীদারি কারবারের কোনো খরচ না, এটা মালিকদের খরচ। কার খরচ? আর আমরা ব্যবসার ধারণা কি শিখছিলাম? যে প্রতিষ্ঠান নিজের হিসাব করে, মালিকের হিসাব করে না। তাহলে মালিকের জড়িত হিসাবটুকু শুধু রাখে। কি রাখে? যেমন এই যে আয়কর টাকা প্রতিষ্ঠান পরিশোধ করে, তাহলে প্রতিষ্ঠান পরিশোধ করলে এই খরচের টাকা কার পরিশোধ করছে? মালিকের। তাহলে মালিকের খরচ পরিশোধ করলে কি মালিকের দাবি কমে না প্রতিষ্ঠানে? এই জন্য নতুন হিসাব লিখি, কিন্তু আমরা পয়সাটা মুখস্থ করি সারাদিন, ঠিক না? আচ্ছা, এইবার খেয়াল করো,
যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আয়করটা আমাদের প্রতিষ্ঠানের কর দেওয়া লাগে। কার দেওয়া লাগে? প্রতিষ্ঠানের। মালিকের না, কার? প্রতিষ্ঠানে। একটু কনসেপ্টটা বুঝো। এই আয়করের বিষয়টা আমাদের বাংলাদেশে যে মানে ইয়ার শুরু হয়, আর্থিক বছর শুরু হয়, সেটা জুন জুলাই শুরু হয়। কখন শুরু হয়? জুন জুলাই শুরু হওয়ার কারণে এখানে একটা কনসেপ্ট আমাদের দরকার। এখানে আমরা ধরো ইন্টারের পর ভার্সিটি যখন যাবো একটা বই পাবো, ট্যাক্সেশন ইন বাংলাদেশ অথবা ট্যাক্সেশন এই নামে একটা বই পাবো। হ্যাঁ, ওই বইয়ের ভিতরে এই আয়কর নিয়ে বিস্তর আমাদের শিখতে হয় বা জ্ঞান অর্জন করি আমরা। আয়করের প্রতি বছরই কিছু নীতিমালা পরিবর্তন হয়, ওই এ বাদে বাকি সবই সেম থাকে। তো এই আয়করের যদি কেউ যদি চায় যে আয়কর নিয়ে সে জীবনের পেশাজীবী হবে, এটা একটা টপিক আছে, পড়ালেখা আছে। যারা আয়কর নিয়ে কাজ করে এদেরকে বলা আইটিপি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। এরা যারা আইটিপি পরীক্ষা দিয়ে পাশ করে এদেরকে বলা হয় কি? আইটিপি। ঠিক আছে, এরা আয়কর নিয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে আয়কর নির্ণয় করে তারা ফ্রিল্যান্সিং করতে পারে, মানে টাকা পয়সা কামাইতে পারে, সমস্যা নেই। আবার অনেকে চাকরিও করতে পারে, আইটিপি চাকরি, মানে আয়কর প্রতি বছর তা তো প্রতি মাসে মাসে একটা কস্টিং বের করে আয়কর বের করে, এবং বছর শেষে আবার একটা পুরা প্রতিষ্ঠানে একটা আয়কর আবার রিড করে যে কত টাকা আসলে অ্যাকচুয়ালি আসলো, ঠিক না? ওই কনসেপ্টগুলো তো দূর যাওয়ার দরকার নেই আমাদের, তো প্রতিষ্ঠানে আসে। এবার দেখো, এক মালিকানা প্রতিষ্ঠান এবং অংশীদারি প্রতিষ্ঠানে আয়কর নিয়ে আলোচনা ক্লিয়ার। কিন্তু যৌথ মূলধনী কোম্পানি বললাম কি, এই আয়কর কার দেওয়া লাগে? প্রতিষ্ঠানের। এবার খেয়াল করো, আমাদের যে প্রতিষ্ঠানের আয় বর্ষ, কি বললাম? আয় বর্ষ আর কর বর্ষ থাকে কি ভিন্ন? কর বর্ষ থাকে কি ভিন্ন। তাহলে আয় বর্ষ আর কর বর্ষ বলতে কি বুঝি? ধরো এখন আমাদের 24 সাল চলতেছে, তাহলে এই 24 সালকে আমাদের এইভাবে লিখি আমরা 2024-25 অর্থ বছর। আবার কর দিই আমরা 1 বছর পরে, কারণ এই পুরো বছর আমি ইনকাম করছি, এই ইনকামের উপরে তো আমি কর দিব। তাহলে ইনকামটা যদি আমি এই বছর করি, কি কর কি আমি এই বছর দিতে পারতেছি? কর নেক্সটে দিতে হবে। তো নেক্সটে যদি দিতে হয় তাহলে কর বর্ষ হয়ে যায় কত? 2025-26। কথা কি বুঝতে পারছি? তার মানে এই করের টাকা কিন্তু আমাকে সঞ্চয় করে রাখতে, কি করে রাখতে হয়? সঞ্চয় করে রাখতে হয়। এখানে একটা মজার বিষয় দেখো, যদি যৌথ মূলধনী কোম্পানি কর প্রদান করে, মানে করের টাকা যদি ধার্য করে, তখন আমরা কি করি? আয়কর হিসাব কি করি? তখন আমরা ডেবিট করি। আর আয়কর সঞ্চিতি হিসাব এটা আমরা কি করি? ক্রেডিট করি। কেন করি সেটা বুঝো। এই আয়কর কি প্রতিষ্ঠানের জন্য খরচ, এই জন্য খরচ আকারে দেখায়, খরচ বাড়লে কি হবে? ডেবিট হবে। একটা টাকা হইলো, থাকবে প্রশ্ন। আর আয়কর সঞ্চিতি বলতে কি বুঝি একটু খেয়াল করো। সঞ্চিতি কেন করি? কারণ আমি আয় করছি যে বছর, টাকা দেবো কোন বছর? তাহলে আমি যদি সঞ্চিতি না রাখি, খরচটা আমাদের সমাপনী যাবে জিরো হয়ে যাবো। তাহলে এই সমাপনী যদি জিরো না হয়ে যায়, এই জন্য টাকাটা আমি কি করে রাখি? সঞ্চিতি করে রাখি। আর সঞ্চিতি করলে কি নেক্সট ইয়ার দিব, যেহেতু টাকাটা কি আমার দায়বদ্ধ থাকি প্রতিষ্ঠানের কাছে। কতদিন পর দিব? 1 বছর পরেই দিব। তার মানে 1 বছর বলতে 1 বছর না, দেখি একটা ইয়ার পার হইনি, মানে কয়েকদিন পরে আমার যখন ট্যাক্সের টাকা দিতে বলবে আমি তখন পে করে দিব। নর্মালি 1 বছরের মধ্যেই পরিশোধ করে দিই। তার মানে 1 বছরের মধ্যে পরিশোধ করলে এই সঞ্চিতির কোন ধরনের দায় হবে? চলতি দায় হবে না দীর্ঘমেয়াদী দায় হবে? চলতি দায়। তাহলে লজিক কি বুঝতে পারছি? তাহলে আয়কর সঞ্চিতি চলতি দায় কেন? লজিক ক্লিয়ার? আমরা চলতি বৃদ্ধি পাইছে, আমি টাকা দেইনি এখনো, টাকা যখন পে করবো তখন দায় হ্রাস পাবে। কথাই বুঝতে পারছি? তাহলে এই যে আয়কর, যৌথ মূলধনী কোম্পানির আয়করের জাবেদা কিরকম বুঝতে পারছেন না? বুঝি নাই? এইটার লজিক ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, নর্মালি যদি আমাদের জাবেদা থাকে, সাধারণত ফার্স্ট পেপারই আমাদের জাবেদা চাই, সেকেন্ড পেপার এরকম জাবেদা আছে, বাট এরকম ভাবে প্রতিষ্ঠানের এভাবে জাবেদা স্পেসিফিক কিছু জাবেদা চায় না, ওই টপিক রিলেটেড জাবেদা আসে। কথা বুঝতে পারছেন? তো এখন যদি আমাদের নর্মালি যদি কোনো সময় দেখি যে বলা আছে আয়কর প্রদান, জাবেদা করতে বলছে, আমাদের কি করতে বলছে? জাবেদা। আয়কর, এটা তো ক্লিয়ার না? মুছে দিলাম। যদি নর্মালি যদি বলে আয়কর প্রদান করা হলো, আয়কর, আচ্ছা এর আগে কত বলতে বলছিলাম? 6 না 7? 6। তাহলে এবার 7 নম্বর লিখি যে আয়কর প্রদান করা হলো 10,000 টাকা। আচ্ছা, এটা যদি তুমি বুঝতে পারো, এক মালিকানা প্রতিষ্ঠানে কাজ করতেছো, হ্যাঁ, এক মালিকানা অথবা অংশীদারি প্রতিষ্ঠানে তুমি জাবেদাগুলো করতেছো কার? এক মালিকানা বা অংশীদারি ব্যবসায়ের। তখন জাবেদা কি হবে দেখো, আমরা একটাকে বলছি যে এক মালিকানা কারবার আর অংশীদারি কারবারের আয়কর দিতে হয় না। কার দিতে হয়? মালিকের। তার মানে এক মালিকানা কারবার যদি এরকম লেখা থাকে আয়কর প্রদান, দ্যাট মিন্স বুঝতে হবে এই আয়করটা কে প্রদান করছে?
প্রতিষ্ঠান প্রদান করছে মালিকের হয়ে, তাহলে প্রতিষ্ঠান যদি মালিকের দাবি পরিশোধ করে তাহলে মালিকের দাবি প্রতিষ্ঠানে কি হয়ে যায়, হ্রাস পায়। তাহলে আমরা কি লিখি, মালিকের দাবি হ্রাস পাইলে উত্তোলন হিসাব। তাহলে উত্তোলন হিসাব কি হবে, উত্তোলন মানে কি, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা মালিকানা সত্ত্ব হলে আমাদের কি হবে, ডেবিট হবে নাকি, মালিকানা সত্ত্ব হ্রাস বোঝায় নাকি, তাহলে ডেবিট হলো। আচ্ছা কত টাকা, 10,000 টাকা। আর এই টাকাটা প্রদান করছি, স্পেসিফিক উল্লেখ নেই চেকে না নগদে, তবে বুঝতে হবে নগদে পরিশোধ করতে। তাহলে নগদান হিসাব কি হবে, নগদান হিসাব চলতি সম্পদ হ্রাস পাইছে জন্য কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, ক্লিয়ার? আচ্ছা এই আয়করটা ধরো এক মালিকানা কারবারের নাইসা যদি উপরে প্রতিষ্ঠান আমরা কোম্পানি থাকে তখন তো ঝামেলা না, ঝামেলা না, ভুল করতেই পারি আমরা। কেন, এক মালিক যদি আমাদের ফার্স্ট পেপারের ভিতরে আমি একটা লেনদেনে এটা তোমার জাবেদার জন্য কিছু লেনদেন দিলাম, সেখানে দেখলাম কোম্পানির নাম দিয়ে দিলাম, দিতে পাই না, পাই না, এমন তো তোমাকে চুক্তি করি না যে তোমাকে আমি কোম্পানির নাম জাবেদা দিব না, বলছি বই নেই। নর্মালি এক মালিকানা কারবারের জাবেদা থাকে, কিন্তু এরকম তো হইতেই পারে, সাড়ে চাইতেই পারে যে কোম্পানি জাবেদা দিতে পারে না, কোম্পানি অঙ্ক দিতে পারে না, দিতে পারে। তো সেক্ষেত্রে আয়কর যদি দেওয়া থাকে তখন এইটি দিলে আমাদের আলহামদুলিল্লাহ উত্তরটা কি ভুল হয়ে যাবে। তাহলে ভুল করা যাবে পরীক্ষা হলে, করা যাবে না। তাহলে আমরা 8 নম্বর জাবেদাটা বুঝাই দিতেছি। তাহলে আয়কর প্রদান করা হলো, প্রদান করা হলো, আয়কর প্রদান করা হলো আমাদের ধরে নাও 20,000 টাকা। এটা কার আয়কর, প্রতিষ্ঠানটা কোন ধরনের, যৌথ মূলধনী কোম্পানি। কোন ধরনের কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি। যদি এই ধরনের প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে জাবেদাটা কি হবে সেটা আমরা এখন আবার বুঝাই। দেখো আমরা বলছিলাম যৌথ মূলধনী কোম্পানির এই আয়করটা যৌথ মূলধনী কোম্পানির নিজের খরচ। আচ্ছা, আর এই আয়করের টাকাটা আমি ওই বছর দিতে পারি না, পরের বছর দিতে হয়, তবে জমা করে রাখতে হয়, সঞ্চিতি করতে হয়। তাহলে এখন যদি আমাদের প্রতিষ্ঠানের এই আয়কর যদি ধার্য করি, দ্যাট মিনস কি আমাদের প্রদান না, আয়কর ধার্য করা হলো, আয়কর ধার্য, কারণ আয়কর এখন দেই নেই আমরা, হ্যাঁ আয়কর আগে ধার্য করবো পরে পরিশোধ করবো। আচ্ছা এইবার চিন্তা করো আয়কর যদি ধার্য করি তারপর প্রদানটার পরেটা দেখা যাচ্ছে, একটুখানি ওয়েট করো। তাহলে আয়কর যদি আমি ধার্য করি তাহলে আয়কর ধার্য করলে কি হয়েছে, আমাদের প্রতিষ্ঠানের এই খরচ বাড়ছে। তাহলে এই আয়করটা যৌথ মূলধনী কোম্পানির জন্য কি খরচ, তাহলে এই আয়কর বৃদ্ধি পাইছে, আয়কর কি পাইছে, তাহলে এই আয়কর আমাদের খরচটা কি পাইছে, বৃদ্ধি পাইছে। আচ্ছা এই কোন ধরনের খরচ, পরোক্ষ খরচ। কোন ধরনের খরচ, পরোক্ষ, পরোক্ষ খরচ। যদি বলা হয় পরোক্ষ কোন ধরনের খরচ, অপরিচালন খরচ। কারণ কি প্রতিষ্ঠানের এই আয়করের জন্য কোনো টাকা মানে সরাসরি এটার জন্য কোনো ব্যয় হয়নি, এটা সরকারকে একটা এক্সট্রা টাকা দেওয়া লাগে, এই জন্য কি পরোক্ষ অপরিচালন খরচ। ওকে, হিসাব শ্রেণী ক্লিয়ার? এটা কি বাড়ছে আমাদের, তাহলে কি হবে, ডেবিট হবে। কত টাকা, 20,000 টাকা। আর এই টাকাটা বলছিলাম কি আয় করবো এই বছর, কর দিব পরের বছর, তাহলে পরের বছর দিলে আবার সঞ্চিতি করতে হবে, তো এটাকে বলি আমরা আয়কর, আয়কর সঞ্চিতি। তাহলে আয়কর সঞ্চিতি হিসাব, এই আয়কর সঞ্চিতি আমাদের কি হবে, চলতি দায় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে, কথা কি ক্লিয়ার? এইবার চিন্তা করো আয়কর তো ধার্য করলাম, প্রদানও করতে হবে টাকা, নাকি সরকারকে দিব না, দিব। তো নর্মালি আয়করের টাকা প্রদান করবো নেক্সট ইয়ার। তো আমরা এখানে বোঝার জন্য এখানে আমি এটা দিয়ে দিই যে আয়কর, আয়করের অর্থ পরিশোধ করা হলো কত টাকা, 20,000 টাকা। কার ক্ষেত্রে বলছিলাম এটা আপনাদের, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, ঠিক না? আচ্ছা এর আগে আমরা কি করছিলাম, সঞ্চিতি রাখছিলাম। এখন যদি সঞ্চিতি রেখে আমরা কি করবো, পরিশোধ করছি, তাহলে দায় কি আর থাকে, থাকে না, দায় হ্রাস পাইছে। তো দায় হ্রাস পেলে কি হয়, দায় হ্রাস পেলে ডেবিট হবে। তাহলে আয়কর সঞ্চিতি হিসাব আমাদের কি হবে, চলতি দায় কি পাইছে আমাদের, হ্রাস পাইছে। তো দায় হ্রাস পেলে কি হবে, ডেবিট হবে। কত টাকা, 20,000 টাকা। আর আমি এই টাকাটা কিসে দিছি, নগদে পে করছি, উল্লেখ নেই চেকে করছি না কিসে করছি, তো আমি নগদে করছি। তো নগদ হিসাব তখন কি হবে, নগদ হিসাব আমাদের চলতি সম্পদ
হ্রাস পাইছে, এর জন্য কি হবে? ক্রেডিট হবে 20,000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটা জিনিস যদি খেয়াল করো, নর্মালি আমরা উত্তোলনে যাবে যখন করতে যাই তখন আমরা মানে প্রথম দিকে নগদ উত্তোলন করছি, পণ্য উত্তোলন করছি, ব্যাংকে উত্তোলন করছি, এগুলো আমরা বুঝি। ওই আয়কর যদি ভ্যালু উত্তোলন হয় কেন সেটা বুঝতে পারছি এখন। আচ্ছা, জীবন বীমা প্রিমিয়াম থাকলে উত্তোলন হয় কেন বুঝতে পারছি। লজিক ক্লিয়ার? আচ্ছা, লজিক যদি ক্লিয়ার হয়, একটু আগে আমরা বলছিলাম যে উত্তর হিসাব স্যাররা সবসময় বলে যে ডেবিট হয়, কিন্তু আমি বলি কি ডেবিট হয় তো সবসময়, কথা সত্য, কিন্তু আজীবনের জন্য সবসময় ডেবিট হয়ে গেল এরকম না, সে ক্রেডিট হইতে পারে। এরকম এন্ট্রি বুঝি আমরা, লজিক বুঝি এবং এন্ট্রিটা বুঝিয়ে দিই। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার না? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ওকে। তাহলে আমরা পরের টপিকটা আলোচনা করি। হ্যাঁ, এটা আমাদের উত্তোলন হিসাবে লাস্ট জাবেদা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের এন্ট্রিটার নাম কি বলছিলাম? 10 নম্বর। আচ্ছা, এবার দেখো, পূর্বে আচ্ছা মালিক কর্তৃক উত্তোলিত মালিক কর্তৃক ব্যবসায় হতে উত্তোলিত 20,000 টাকা দিয়ে ব্যবসায়ের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে মালিক ব্যবসায়ে আনয়ন করব। দেখো, এবার একটু লজিকটা বুঝি আমরা। হ্যাঁ, কি লিখছি? যে মালিক কর্তৃক ব্যবসায়তে উত্তোলিত, মানে অলরেডি আমি 20,000 উত্তোলন করছি, তবে বলছে কি 20,000 টাকা দিয়ে ব্যবসায়ের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে মালিক ব্যবসায় আনয়ন করলো। তার মানে কি, একটু ঠান্ডা মাথায় বুঝো। এখন অনেকে এরা বলতে পারে এই উত্তোলন করছে, উত্তোলন লিখছি, এখন এটা আর কমানোর দরকার নেই, মূলধন লেখা করে না, এটা করা উচিত না। কেন উচিত না বুঝো। আমি যেই টাকা উত্তোলন করছিলাম সেই টাকা দিয়েই সম্পদ কিনেছি প্রতিষ্ঠান, তার মানে আলটিমেটলি আমার মালিকের দাবি কি হয় নাই, হ্রাস পাইছিল ওইখানে, মানে ওইখানে মালিকের দাবি হ্রাস পাইছিল। কি নামে লিখছি? উত্তোলন নামে লিখছি। এখন ওই উত্তোলিত টাকা দিয়ে যদি আমি পরিশোধ করি, তাহলে মালিকের দাবি কোনটা মালিকের আবার কি হয়েছে, আবার হ্রাস পাইছে। তার মানে কি মালিকের দাবি এখানে আলটিমেটলি কি হয়েছে, আগের দাবিটা হ্রাস করে, মানে উত্তোলনকে এখানে উত্তোলনটা কি করছে, হ্রাস করতেছে। এর জন্য যদি চিন্তা করি তাহলে এখানে প্রতিষ্ঠানে কি বাড়তেছে, ডেলিভারি ভ্যান মানে সম্পদ বাড়তেছে, স্থায়ী সম্পদ বাড়তেছে। এর বিপরীতে পূর্বে যে মালিকের দাবি হ্রাস পাইছিল সেই দাবিটা হ্রাসকৃত টাকাটা আবার কি হয়েছে, প্রতিষ্ঠানে প্রদান করছি, তাহলে ওই দাবিটা আগের জায়গায় চলে যাবে। তাহলে এখানে উত্তোলন হিসাব লিখলাম, তখন এই উত্তোলনটাকে আবার লিখবো, কিন্তু এখানে কি হবে, তখন ক্রেডিট হয়ে যাবে। কেন বুঝতে পারছেন না? বুঝি নাই। তার মানে উত্তোলিত টাকা আমি যদি আবার প্রতিষ্ঠানে ব্যাক করে দেই, তাহলে আমার দাবি আবার হ্রাস পাই, দাবি বাড়তেছে, তখন মূলধন লেখা যাবে না। কারণ কি, যেটা উত্তোলন সেটা আমি ব্যাক করে দিয়েছি, তাহলে আবার মূলধন লেখাটা উচিত হবে না, এটা দেখতে খারাপ দেখায়। কথা বুঝতে পারছি? যে কারণে আমার কি হয়েছিল, ধরো একটা লোক, এখানে একটু জিনিসটা বুঝো, কনসেপ্টটা একটু ক্লিয়ার বুঝো। ধরো একটা লোক চুরির দায়ে আসামি হলো, পরে মামলাটা আমরা দিয়ে দিল, 2-4 মাস জেল হাজত করলো, এরপরে তার ওই কোর্টে বিচার হলো, পরবর্তীতে সেই ব্যক্তি চুরি করেনি। এখন এই যে ব্যক্তি চুরি করে নাই, এই যে চুরি করে নাই, তাকে পূর্বে অবস্থা ফিরে নিয়ে আসার জন্য কি করতেছে, বলতেছে না যে আমরা সরি, আমরা ভুল কাজ করছি। তার মানে কি এখানে কি তাহলে আমরা চোর হিসাবে রেখে দেবো না? তার মানে কি এখানে বিষয় হলো যে আমরা উত্তোলন করছিলাম, এই উত্তোলন টাকা আমি আমার প্রয়োজন নাই, আমি সব প্রতিষ্ঠানে আবার ব্যাক করছি, এর জন্য উত্তোলনটাকে আমি আবার কি করে দিব, কমায় দিব। কথা বুঝতে পারছি? এজন্য এখানে যেহেতু আমার সম্পদ বাড়তেছে, এই জন্য আমরা কি করব, ডেলিভারি ভ্যান, আমাদের সম্পদ বাড়ার কারণে ডেলিভারি ভ্যান হিসাব, এটা আমরা কি করব, স্থায়ী সম্পদ আমাদের কি হইতেছে, বাড়তেছে। তাহলে স্থায়ী সম্পদ যদি বাড়ে তাহলে কি হবে, ডেবিট হবে। তাহলে স্থায়ী সম্পদ বাড়লো, এই জন্য কি হবে, ডেবিট হবে। কত টাকা ডেবিট হবে, 20,000 টাকা। আরেকটা জিনিস বুঝো, অনেকে বলতে পারে মূলধন লিখলে সমস্যা কি, সমস্যা একটুখানি আছে। কি কারণে আছে একটু বুঝো। এই টাকাটা কি মালিকের টাকা ছিল, প্রতিষ্ঠান থেকে নেওয়া টাকা ছিল মালিকের, তার মানে মালিকের ব্যক্তিগত যেই টাকা সেই টাকা না, প্রতিষ্ঠানের টাকা দিয়ে কিনে দিছে। কথা বুঝতে পারছি? এই জন্য মূলধন না লিখে উত্তোলন লেখাটা উত্তম। বুঝতে পারছেন? এই
রাতুল? আচ্ছা, তাহলে এখানে কি হবে? উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। তাহলে কোনটা মালিকানা সত্ত্ব? এ আবার কি পাইতেছে? মালিকানা সত্ত্ব এটা আবার হ্রাস পাইতেছে। তাই হ্রাসে হ্রাসে কি হইতেছে? মালিকের দাবি বাড়তেছে, ঠিক না? তাহলে এখন কি হবে? কেট হবে। এই এনটি কোনো বইতে নাই, বুঝছো? এটা ওই মানে অ্যাকাউন্টিং যে মুখস্থ করার জন্য না, এই লজিক গুলো বোঝানোর জন্য এটা ক্রিয়েট করে তোমাকে বোঝানো, এবং এটা লজিক্যাল। হ্যাঁ, এগুলি এক মালিকানা ব্যবসা, মানে আমাদের এক মালিকানা অব্যবসায়ী প্রতিষ্ঠানে অথবা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে এগুলি বেশি আমরা চিন্তা করতে পারি, কিন্তু যেহেতু আমার সাধারণত পরীক্ষা আসে না, এইটা আমি জীবন পরীক্ষা আসেনি আজ পর্যন্ত, আর কোনো বইও নেই। কিন্তু এটা দেওয়ার মূল কারণটা হলো উত্তোলন হিসাব যে আজীবন ডেবিট হয়, এই লজিকটা সত্য না সেটা প্রমাণ করার জন্য। কথা বুঝতে পারছি যে জাবেদা কোনো কিছু মুখস্থ করার নাই।